তেলে ভাজা গরম চপ আর রসে জবজবে জিলিপি উদরস্থ হয়েছে একটু আগেই। ফাঁকা প্যাকেটগুলো শুধু পড়ে আছে সামনে। আসলে সময়টা মাসের শুরু। এ সময় আমরা একটু নবাবী চালেই থাকি। রোজ রোজ অফিস শেষে তারানাথের বাড়ি এসে গল্প শোনা, দফায় দফায় চা খাওয়া, এত কিছুর পরেও মাসের মাইনে থেকে পাসিং শোয়ের পাশাপাশি এটুকু জিনিস তো তারানাথের জন্য আনাই যায়। মঠ লেনে ঢোকার মুখে যে উড়িয়াদের তেলে ভাজার দোকানটা, ওখানকার খাবারই তারানাথের সব থেকে প্রিয়। সে একটা ঢেকুর তুলে বলল, আহা, উড়েরা তেলে ভাজা করে মাইরে, হাতে যেন জাদু আছে। তামাক পাসিং শোয়ের পরে ওদের চপ ভাজা হলো আমার তৃতীয় নেশার জিনিস। হঠাৎ তেলে ভাজার ঠোঙার কাগজটা একটু দেখেই বিরক্ত মুখে সেটা সরিয়ে রেখে কিশোরী বলল, ধর, রোজকার সেই একই খবর। এখানে যুদ্ধ, ওখানে দাঙ্গা, বোমাবাজি, লুট, রক্ত, এইসব ছাড়া আর কিচ্ছু নেই। আর কাগজের অফিসের লোকগুলোও কিছু পায় না ছাপার মতো। আমি তেলে ভাজায় কামড় দিয়ে বললাম, এই যুদ্ধের বাজারে তুমি এর থেকে বেশি আর কি বা আশা করো হে? রক্তপাত, খুন, লুট, ধ্বংস এসবই তো এখন মানুষের একমাত্র বিনোদনের বিষয়। তারানাথ এক মনে পাসিং শোতে টান দিচ্ছিল। আমাদের কথা শুনে সেবার বলল, সব কিছুই মানুষের প্রতি মানুষের প্রতিবাদ, প্রতিহিংসা আবার লালসার ফল। অতীতে যে মানুষ অত্যাচারিত, শোষিত, নিপীড়িত হয়েছে, একটা সময় পর সে তো বিদ্রোহ করবেই। তা সে রক্তের বিনিময়ে হলেও করবে, বেঁচে থাকলেও করবে, আবার মরে গেলেও করবে। মরে গেলেও মানুষ ফিরে এসে অত্যাচারের বদলা নেয়? আলবাত। আর সে বদলা যে কতটা বীভৎস আর মারাত্মক, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না হে। তোমরা তো আজকাল ছেলেরা কাগজে এসব দাঙ্গা, রক্তপাতের খবর শুনেই শিউরে ওঠো। ভাবো তো, তোমার চোখে সামনে ছটফট করছে একটা জলজান্ত মানুষের কাটা শরীর, কেমন অনুভূতি হবে তোমার? আপনি ও জিনিস দেখেছেন কখনো? তারানাথ নিজের দুই ভুরুর মাঝে কপালে হাত দিয়ে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর খুব ধীরে ধীরে বলল, দেখেছি বই কি, চোখের সামনে রীতিমতো রক্তের ধারা বয়ে যেতে দেখেছি। কাতরে কাতরে শুধু লাশ পড়ছে। প্রতিহিংসা, প্রতিশোধ স্পৃহার আগুনে দগ্ধ হয়েছে একের পর এক লোক। তোমাদের আগে কখনো পাষাণগড় রাজবাড়ির কথা বলেছিলাম? আমি আর কিশোরী একসাথেই না সূচক মাথা নাড়লাম। বেশ বেশ, আজ তবে সেই ঘটনায় বলি তোমাদের। অমন বীভৎস নরহত্যার দৃশ্য আমি জীবনে খুবই কম দেখেছি, বুঝলে। সিগারেটটা শেষ করে সেটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে গুঁজে দিয়ে তারানাথ বলতে শুরু করলো, ঘটনাটা যখনের তখন আমি আবার বাড়ি ছেড়েছি। সাধনার নেশায় অল্প বয়সেই সেই যে সংসার ছেড়ে বেরিয়েছিলাম, তারপর বাড়ির লোক আমাকে খুঁজে পেয়ে আবার ঘরে এনে বেঁধে রেখেছিল। কিন্তু তাতে করে কি আর আমার সাধনার প্রতি নেশাকে আটকে রাখা যায়? হেতা হেতা ঘুরে বেড়াতে লাগলাম সাধু সঙ্গের নেশায়। তখন অবশ্য আমার দীক্ষা হয়ে গিয়েছিল। টুকটাক জ্ঞান ও মাতু পাগলির দৌলতে কিছু ক্ষমতাও অর্জন করেছিলাম। তোমাদের সেই আগমতন্ত্রের কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। সেই ঝড়, জল ইত্যাদি নানা রকমের সব প্রাকৃতিক দুর্যোগ আটকানোর যে নিয়ম রীতি, তা সেবারেই এক তান্ত্রিকের কাছে আমি প্রথম দেখেছিলাম। তা ঘুরতে ঘুরতে এসে পড়েছি একটা জঙ্গলে। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। সেই সময় অন্ধকারে জঙ্গল পেরিয়ে যাওয়া ঠিক হবে কিনা ভাবছি, হঠাৎ গোদের উপর বিস্ফোরা হয়ে অন্ধকার আকাশকে আরো কালো করে দিয়ে আকাশে আরম্ভ হলো মেঘের গুড়গুড়ানি। না, আজ রাতে ঝড় উঠলে তো আর বিপত্তি হবে। তার চেয়ে যতক্ষণ ঠিকঠাক আছে একটু এগিয়ে গিয়ে আশ্রয় দেখা যাক।
কিন্তু বেশি দূর এগোতে হলো না। কিছু দূর যেতে না যেতেই শুরু হলো ঝড়। সন্ধ্যার আধারে যেন জঙ্গলের মধ্যে দানবের তাণ্ডব লীলা শুরু হলো। শুকনো নড়বড়ে গাছগুলো মর্মর শব্দ করে এদিক ওদিক ভেঙে পড়তে লাগলো। এমন প্রলয়ের মাঝে পড়ে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে শুধু ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে রইলাম। কোন দিকে যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমার দৃষ্টি গেল আমার থেকে হাত 20 দূরে একটা শাল গাছের দিকে। ওই অন্ধকারের মধ্যে গাছটার গোড়ায় কেউ যেন দাঁড়িয়ে রয়েছে না। প্রথমটা দেখায় আচমকা ভয়ে বুকটা কিরকম ছ্যাত করে উঠেছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিলাম। এরকম পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। অতএব ভয় সরিয়ে সেই জায়গায় মনের মধ্যে বাসা বাঁধল কৌতূহল। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সেদিকে। বারবার চলকে ওঠা বিদ্যুতের আলোয় দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছিল বনের ভেতরটা। দানবীয় ঝড়ের তাণ্ডব নৃত্য পড়ে গাছগুলো এমন এলোপাথারি মাটিতে লুটিয়ে পড়া দেখলে এমনি মনে ভয় ধরবে। আলোর ঝলকে বারবার দৃশ্যমান হচ্ছিল সেই দোদুল্যমান শাল গাছটা। ওটার গোড়াতেই দাঁড়িয়ে কালো একটি মানব আকৃতির মূর্তি। কালো বললাম এই কারণেই, তার চোখ মুখ দুটো কিছুই বোঝা যাচ্ছে না, কেবল দেখা যাচ্ছে শরীরের বাহ্যকরণ। তার শান্ত দৃষ্টি বোধ করি আমার দিকেই নিবদ্ধ। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে কোনো রকমের প্রতিক্রিয়া উল্টো দিক থেকে না পেয়ে প্রশ্নটা আমি করলাম, কে কে ওখানে? আমার চিৎকার করে বলা কথাগুলো কিরকম যেন মাতাল হাওয়ায় পড়ে কেটে ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক ছড়িয়ে গেল। লোকটি কি আমার কথা শুনতে পেল আদৌ? লোকটা শুনতে পাক কি না পাক, এরপরেই যেটা হলো, অমন অলৌকিক ঘটনা আমি খুব কমই দেখেছি। কোথার থেকে মাতাল ঝোড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানি সবকিছু যেন পলকের মধ্যেই বন্ধ হয়ে গেল। না, এ ঠিক ঝড় থেমে যাওয়া নয়, ব্যাপারটা অনেকটা যেন বায়োস্কোপের সিনেমায় চলতে চলতে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার মতো। গাছগুলো দোদুল্যমান যে যেমন অবস্থায় ছিল সেভাবেই রইল, যেন এতক্ষণ চলতে থাকে বৃষ্টির রঙ্গমঞ্চে এই অতি প্রাকৃত নাটকখানি এইমাত্র কেউ খেলার ছলে ওই অবস্থাতেই থামিয়ে দিয়েছে। কোথাও কোনো শব্দ নেই, গন্ধ নেই, নেই এতটুকু ঝোড়ো হাওয়ার শব্দ, এক অনৈসর্গিক নিস্তব্ধতা। পরক্ষণেই সেই নিস্তব্ধতাকে কাটিয়ে আমার কানে এলো একটা হাসির শব্দ। না কোনো অট্টহাসি বা পাগলের প্রলাপ নয়, এ যেন কোনো অতি নাটকীয় কর্মের সাফল্যের ফলস্বরূপ পরিতৃপ্তির হাসি। শান্ত, মৃদু, অথচ বেশ গাম্ভীর্যপূর্ণ। আমি অবাক হয়ে সেদিকেই তাকিয়ে। লোকটা এবার এগিয়ে এলো আমার দিকে, দাঁড়ালো একদম আমার সামনে। দেখতে পেলাম লোকটাকে, সৌম্য দর্শন, মাথায় জটা, বুক অব্দি নেমে আসা দাড়ি, চওড়া গোঁফ ও দাড়ির মধ্যে ব্যক্তিত্বপূর্ণ একটা সূক্ষ্ম হাসির রেখা। চোখের মণিতে লুকিয়ে রয়েছে এক তরল গহ্বর, যেন আদর্শ জ্ঞানের খনি। কিছু কিছু মানুষ রয়েছে দেখবে, যাদের দেখলেই মনে একটা আলাদাই শ্রদ্ধা ভক্তি আপন থেকেই আসে। এনার ক্ষেত্রেও তাই হলো। ইনি নিশ্চয়ই কোনো উচ্চ সাধনার সিদ্ধ পুরুষ। আমি পায়ে হাত রেখে প্রণাম জানাতে যাব। সাধু আমার কাঁধের উপর হাত রেখে আমাকে তুলে বললেন, না বেটা, আমাকে প্রণাম করো না। এ সৃষ্টি, এ ধরা ধরিত্রী সব কিছুই তাঁর। তার সামনে অন্য কাউকে প্রণাম করলে যে তার অসম্মান করা হয়। আমরা সকলেই তার সন্তান। জীবনে অনেক সাধুতান্ত্রিক কাপালিকের সঙ্গে মিশেছি, তবে এমন সুন্দর কথা খুবই কমই শুনেছি।
সাধু সংস্পর্শ লাভের একটা ইচ্ছে আমার মধ্যে ইতিমধ্যেই জন্মাতে শুরু করেছিল। সাধু সেটা বুঝতে পেরে মৃদু হেসে বললেন, সাধনার নেশায় ঘর ছেড়েছ বেটা, কিন্তু ও যে আমি তোমাকে দিতে পারবো না। মনটা মুহূর্তে কিরকম যেন ভারী হয়ে উঠল। বললাম, সাধুজি, আমি কি সাধনার যোগ্য নই? আমার কি কোনো ত্রুটি আছে সাধুজি? বলুন না আমাকে, আপনার কাছে থেকে আমি জ্ঞান লাভ করতে চাই। সাধু আমার মাথায় হাত বুলিয়ে পড়লেন, বেটা, তোমার মন বড় পবিত্র। জানি মানুষের চেষ্টা, ইচ্ছা শক্তি মানুষকে দিয়ে সব কিছু করাতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস সকলের অদৃষ্টে থাকে না। ঈশ্বর সকলের জন্য সবটা রাখেননি, তবে প্রত্যেকের জন্যই কিছু না কিছু রেখেছেন। আজ মানুষ সেটা মানতে পারে না বলেই তো জীবনে এত দুঃখ কষ্ট। সম্পূর্ণ সাধনা তোমাকে দিয়ে হবে না। এই কথা আমি আগেও জীবনে বহুবার শুনেছি, তবুও সাধনার নেশায় মন থেকে কাটাতে পারিনি। মাথা নিচু করে রইলাম। সাধু বললেন, বেটা, জ্ঞান সঞ্চয় অবশ্যই ভালো, কিন্তু নিজের কাছে যতটুকু আছে তা দিয়েই মানুষের সেবা করা, কল্যাণ করা মহাপুণ্যের কাজ। আর আমি চাই তুমি সেই পুণ্যের দাবিদার হও। জ্ঞান অর্জন করে জ্ঞানী হওয়া অপেক্ষা অজ্ঞানতা বুকে করে মানুষের সেবা করা অধিক শ্রেয় বেটা। তাৎপর্য সাধুজি? তোমাকে আমি কিছু করার আদেশ বা অনুরোধ করব না। তুমি এই জঙ্গল থেকে উত্তরের দিকে চলে যাও, সেখানেই তুমি বুঝে যাবে আমার এই কথার তাৎপর্য। শুধু এটুকু বলবো, আমার কাছ থেকে দুটো বিদ্যে আদায়ের পরিবর্তে যে কাজ করলে তোমার মঙ্গল হবে সেটাই করো, তবে তা আশীর্বাদ পাওয়ার লোভে নয়। সাধুজি এর বেশি আর কিছু বললেন না, কেবল বিড় করে কি একটা মন্ত্র বলে দুই হাতের তালুটা ঠুকে শব্দ বার করে আশেপাশে স্তব্ধ পরিবেশ হঠাৎ করেই সজীব হয়ে উঠল। হঠাৎ ঠান্ডা হাওয়া গা ভাসিয়ে অঝোর ঝড়ায় বৃষ্টি নেমে এলো মাটিতে। আমি গোটা ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে সাধুজির দিকে প্রশ্নাসু দৃষ্টিতে দেখলাম। সাধুজি সে কথা বুঝতে পেরে মৃদু হেসে বললেন, এ তো নিছক আগুনতন্ত্রের প্রয়োগ মাত্র, তবে এই শক্তির লোভের জন্য সাধনা নয়। সাধনার উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল করুন উনি। এইটুকু বলে সাধুজি অন্ধকারের মধ্যেই কিরকম যেন মিলিয়ে গেলেন। একটা অদ্ভুত মানসিক অনুভূতি নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম বৃষ্টির মাঝে। এতটুকু বলে তারানাথ থামল। ততক্ষণে ভেতর থেকে আরেক প্রস্থ চা এসে গিয়েছে। চায়ে চুমুক দিয়ে কিশোরী বলল, এরপর আপনি কি করলেন? গেলেন সেই সাধুজির কথা মতো উত্তরের জঙ্গলে? তারানাথ চায়ে চুমুক দিয়ে বলল, আলবাত, এছাড়া আর উপায় কি? যে কোনো শিক্ষায় শিক্ষার্থীর প্রথম এবং প্রধান লক্ষ্য শিক্ষকের কথা অক্ষরে অক্ষরে পালন করা। আমিও তাই করলাম। আমি জিজ্ঞেস করলাম, কি ছিল উত্তরে? উত্তরে তারানাথ বলতে শুরু করলো, সেই রাতটা কোনো রকমে জঙ্গলে কাটিয়ে আমি ভোরের দিকে উত্তরে হাঁটা দিলাম। প্রায় মাইল 3 হাঁটার পরে জঙ্গল ছাড়িয়ে চোখে পড়ল একটা হাট। হাট যখন পেয়েছি, কাছাকাছি কোনো গ্রামও থাকবে। অনেকক্ষণ অভুক্ত থাকার ফলে বেশ খিদেও পেয়েছিল। পুটুলি হাতড়ে দেখলাম কিছু পয়সা রয়েছে।
তা দিয়েই সামনের একটা মুদির দোকান থেকে মুরগি, বাতাসা আর জল কিনলাম। দোকানের সামনে বসে মুরগি বাতাসা খাচ্ছি, এমন সময় এক বছর 14-15 ছোকরা হন্তদন্ত হাঁফাতে হাঁফাতে দোকানে এসে ঢুকলো। ছেলেটিকে দেখে মুদি ব্যস্ত হয়ে বলল, এ কিরে, এমন করে ছুটে আসছিস কেন? বলছি, রায়কর্তাদের দুধটা দিয়ে এসেছিস তো? ছেলেটি সামনে থাকা জলের ঘটি থেকে একটু জল খেয়ে পাশের একটা চৌকিতে এসে বসলো। না গো হারুদা, আজ ওরা দুধ নেয়নি। নেয়নি মানে? এই তো কদিন আগেই তো দোকানে এসে বলে গেল রোজ যাতে দুধ দিয়ে আসতে। আজ আবার হঠাৎ কি হলো? বড় বড় লোকেদের যত সব ছ্যাবলামো, কি যে করে কে জানে। মুদি বিরক্ত মুখে দোকানের ভিতর চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে ছেলেটার কথায় আবার দাঁড়িয়ে গেল। ছেমু নয় গো হারুদা, ব্যামো। বড় কর্তাবাবুর খুব শরীর খারাপ, যাকে বলে একেবারে যায় যায় অবস্থা। গায়ের লোক বলা বলি করছে এ নাকি সেই মুরলিবাইয়ের কাজ, সে নাকি আবার ফিরে এসেছে। ছেলেটি কিংবা মুদি দুজনের মুখেই কিরকম যেন ভয় আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মুদি মাথা নেড়ে বলল, না হে, ওই মুরলিবাই আর ওই পাষাণগড়ের লোকগুলোকে বাঁচতে দেবে না। রায়মহল ধ্বংস হবেই, সব কটাকে একেবারে নিবংশ করে ছাড়বে। পাপের ফল এত সহজে কি এড়ানো যায়? এতক্ষণ আমি কেবল চুপচাপ ওদের কথাই শুনছিলাম। শেষটায় আর চুপ থাকতে না পেরে বললাম, আচ্ছা, এই পাষাণগড়টা কোথায় বলতে পারেন? দুজনেই একটু আমার দিকে ঘুরে তাকালো। তারপর মুদি বলল, এই তো ওই হাট পেরিয়ে পড়বে জয়গড় গ্রাম, আর জয়গড় পেরিয়ে পড়বে পাষাণগড়। কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনাকে তো এখানে নতুন বলেই মনে হচ্ছে, আগে তো কোনোদিন দেখিনি। কি ব্যাপার তা সত্যি বলতে আমি নিজেও জানি না। আমি বা কেন ঠিকানা চেনে পাষাণগড় যেতে চাইছি তাও বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একমাত্র কর্তব্য পাষাণগড়ে যাওয়া। ওখানে মানুষের খুব বিপদ। বললাম, না, সেরকম কিছুই না। ওখানে আমার এক আত্মীয়র বাড়ি আছে, আমাকে বলেছিল আসতে, অসুবিধা হলে রাস্তায় কাউকে জিজ্ঞেস করে নিতে। এই বলেই দোকান থেকে বেরিয়ে এলাম। জয়গড় পেরিয়ে যখন পাষাণগড় পৌঁছালাম, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সন্ধ্যা যদিও হয়নি, তবুও গোটা এলাকাটা কিরকম যেন নিস্তব্ধ, নিঝুম। লোকজন কাউকে বিশেষ চোখে পড়ল না। ঝড়ের আগের পরিবেশ বোধহয় এমনই শান্ত হয়। গ্রামের একদম মাঝামাঝি আসতে চোখে পড়ল বিরাট রাজবাড়িটা। তবে ব্যাপারটা কেবল আকার আয়তনে বড়। রাজবাড়ি সময়ের জৌলসান নেই। পাঁচিলে বেশ কিছুটা অংশ ভাঙা, দেওয়ালের পেলেস্তারা খসে পড়েছে। বাড়ির এক পাশ ঘেঁষে ওপরে উঠেছে একটা বড় আম গাছ। বুঝলাম এটাই তবে জমিদার বাড়ি রায়মহল। ওপরের ঘরের বারান্দায় আলো জ্বলছে দেখেই বোঝা যায়। লোহার বড় দরজা খোলাই ছিল। ভেতরে পা রাখতেই যে অনুভূতিটা আমার হলো তা মোটেও সুখকর নয়। এই বাড়ির পরিবেশ সভ্য মানুষদের জন্য একদম ভালো না। ভেতরে ঢুকে সোজা সদর দরজায় না গিয়ে গেলাম একটা একচালা ঘরে। এই ঘরটিতেও দরজা খোলা, আলো জ্বলছে। সামনে গিয়ে দাঁড়ালাম। একজন বছর 60 কাঁচা পাকা চুলের ভদ্রলোক বসে চৌকিতে একটা খাতা ফেলে কি যেন দেখছেন। আমার খুব খুব কাশির শব্দে ঘুরে তাকালেন। বললেন, কি হে, কি ব্যাপার? এখানে নতুন বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ, আমি তাহানা চক্রবর্তী, এক ব্রাহ্মণ পথিক। ঘুরতে ঘুরতেই পাষাণগড়ে এসে পৌঁছেছি। আজকে রাতটা একটু আশ্রয় মিলবে? ভদ্রলোক আমাকে একবার আপাত মস্তক দেখলেন, তারপর বললেন, আমি এই পাষাণগড়ের জমিদার বাড়ির নায়েব মশাই।
একটু দাঁড়ান, আমি জমিদার বাবুকে ডেকে পাঠাচ্ছি। এই রতন, রতন রে, এই তো দাদা বাবুকে একবার তাড়াতাড়ি ডেকে পাঠাতো, দরকার আছে। কিছুক্ষণের মধ্যেই ঘরে এলেন এক 30-এর যুবক, লম্বা ফর্সা সুঠাম দেহ। নিঃসন্দেহে ইনি জমিদার বাবু। নায়েব মশাই তাকে সব কথা বলে তিনি আমার উদ্দেশ্যে বললেন, নমস্কার ঠাকুর মশাই, আমি এই পাষাণগড়ের জমিদার রণদা রঞ্জন রায়। আপনি আমার বাড়িতে অতিথি হয়ে থাকবেন, এ তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। কিন্তু জমিদার বাবু কি একটা বলতে গিয়েও থেমে গেলেন। লক্ষ্য করলাম নায়েব মশাই তাকে ইশারায় কিছু একটা ব্যাপার চেপে যেতে বললেন। জমিদার বাবু ব্যাপারটা বুঝে বললেন, ঠিক আছে ঠাকুর মশাই, আপনি আসুন, আমি রতনকে বলছি আপনার থাকার ব্যবস্থা করতে। জমিদার বাড়িটা পুরনো আমলের হলেও আকারে বেশ বড়। একসাথে লাগোয়া অতিথিশালা রয়েছে। চাকর বাকর মালি পাচক কাজের লোক সকলকে নিয়ে গোটা বাড়ির চত্বরটা বেশ যতটা গমগমে হওয়ার কথা তা ছিটে ফোটাও দেখতে পাচ্ছিলাম না। অতিথিশালায় একটি ঘরে আমায় থাকার ব্যবস্থা হলো। জমিদার বাবু নিজেও এসে দেখা করে গেলেন। বললেন, ঠাকুর মশাই, এই হচ্ছে আপনার ঘর। শুধু এক রাত কেন, আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকুন। এই পার্বতী রয়েছে, আপনার খাওয়া দাওয়া ইত্যাদি দেখাশোনা সব ওই করবে। আপনি কোনো রকম সমস্যায় পড়লে আমাকে নিঃসংকোচে জানাবেন, কেমন? জমিদার রণদা রঞ্জন চলে গেলেন। পার্বতী এসে জিজ্ঞেস করল, রাতে কি খাবেন দাদা বাবু? যা আছে, তুমি যা হোক একটা পেট ভরা করে রাখো না, সব কিছুই আমি খাই। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারো? হ্যাঁ, বলুন না। এই জমিদার বাড়িতে কি কারোর খুব শরীর খারাপ? আগে আমাদের বড় কর্তা বাবু, মানে রণদাদা বাবুর বাবা অন্নদা বাবু, কি জানি কি অসুখ, কে বলে শুধু আগুন দেখলে পাগলের মতো চিৎকার করে, যেন কেউ ওনাকে মেরে ফেলতে আসছে। তখন ওনাকে সামলানো বড় দায়। কত ডাক্তার বুদ্ধি দেখালে কিন্তু কিছুই ফল হলো না গো। কর্তাবাবুর বয়স হয়েছে বটে, কিন্তু এমন রোগ কখনো কারোর হয়েছে বলে শুনিনি। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, আচ্ছা, একটা প্রশ্ন তোমাকে করছি, যদিও এটা খুবই ব্যক্তিগত। গায়ের লোকের মুখে মুরালি বাইয়ের নাম শুনলাম, এই মুরালি বাইটি কে বলতে পারো? সাথে সাথে পার্বতীর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে গলার স্বর যতটা সম্ভব নামিয়ে পড়ল, আমি ঠিক করে বলতে পারবো না দাদাবাবু, তবে এইটুকু শুনেছি যে মুরলিবাই নামের একজন বাইজি ছিল এই জমিদার বাড়িতে। আগে এই রায়দের পূর্বপুরুষদের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। হাতিশাল, ঘোড়াশাল সব কিছুই নাকি ছিল শুনেছি। বাইজি নাচের আসর বসত। এই মুরলিবাই নামের কোন এক বাইজি নাকি এই জমিদার বাড়িতে জ্যান্ত গায়ে আগুন দিয়ে পুড়ে মরেছিল। কি কেন তা আমিও বলতে পারবো না দাদাবাবু, তবে সেদিনের পর থেকে জমিদার বাড়ির অবস্থা পড়তে শুরু করে। লোকে বলে এইসব নাকি ওদের কর্মের ফল। পাপের ফল কি কারো পিছু ছাড়ে দাদাবাবু, সে রাজা হোক বা ভিখারি। পার্বতী চলে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে তামাক টেনে ঘরের বিছানায় এসে শুলাম, কিন্তু বেশ খানিকক্ষণ এদিক ওদিক করার পরেও ঘুম এলো না। অগত্যা উঠে এসে দাঁড়ালাম বারান্দায়। অতিথিশালাটা দোতলা, ফলে সেখানে দাঁড়িয়ে বাইরের উঠোন, জমিদার বাড়ি সদর দরজা, পাঁচিলের মূল ফটক সবটাই দেখা যায়। রাতের গভীরে গোটা গ্রাম ঘুমে আচ্ছন্ন। বাড়ির পাশের আম গাছটা যেন দাঁড়িয়ে রয়েছে দেহধারী প্রেতের মতো। সদর দরজার সামনে উপরের দেওয়ালে থেকে টিম টিম করে একটা আলো জ্বলছে। মৃদু হাওয়ায় সেটা দোলার ফলে তার আলো অন্ধকার মেঝের উপর আপন ছন্দে খেলে বেড়াচ্ছে ছোট্ট শিশুর মতো। হঠাৎ সদর দরজার বাইরে কোথা থেকে একটা ছায়া মূর্তির উদয় হলো। মাথায় ঘোমটা, আপাতমস্ত কালো কাপড়ে ঢাকা এক স্ত্রীলোক। দরজা তো খোলার শব্দ হয়নি, তবে এত রাতেও ও কে মেয়ে মানুষ? জমিদার বাড়ির কোনো কাজের লোক কি? ব্যাপারটা কি দেখার জন্য আমি
ওপরে বারান্দা থেকে লুকিয়ে নজর রাখতে লাগলাম। মেয়ে মানুষটা কিরকম যেন অদ্ভুতভাবে বেরিয়ে এলো বাইরে, ঠিক যেন হেঁটে না, হাওয়ায় ভেসে এলো। আমি নিশ্চিত যা দেখছি তা মোটেই স্বাভাবিক কিছু না। মহিলাটি উঠোনে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বাগানের ওপর দিয়ে এগিয়ে গেল আম গাছটার গোড়ায়। তারপরের ঘটনা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কালো কাপড় পরা মহিলাটি এদিক ওদিক তাকিয়ে হঠাৎ গাছটার গুড়ি চাপটে ধরল। তরতর করে অবলীলাক্রমে গাছ পেয়ে ওপরে উঠতে লাগলো, ঠিক যেন একটা বিরাট কালো গিরগিটির মতো। আমি রুদ্ধশ্বাসে সেদিকে তাকিয়ে রইলাম। মহিলাটি উঠতে উঠতে গাছের পাতার আড়ালে অদৃশ্য হওয়ার ঠিক আগে মুখটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে এদিকে তাকালো। উফ, ওই বীভৎস মুখ কখনো ভোলার নয়। কাপড়ে ঢাকা মুখের একদিক বেরিয়ে রয়েছে, চোখের কোটরে দগদগে লাল মাংসপিণ্ড। মুখের চামড়া ঝলসে উঠে মাংস খুবলে বেরিয়ে এসেছে গলার হাড়। কে কে ওখানে? কে? আপনা হতেই একটা গোঙানি বেরিয়ে এলো আমার মুখ থেকে। ধপ করে মেঝেতে বসে পড়লাম। আমার গলার শব্দে পার্বতীর ঘুম ভেঙে গেল। সে বেরিয়ে এলো। সে ছুটে এসে বলল, দাদাবাবু, ও দাদাবাবু, কি হয়েছে? আপনি এমন ধারে কাঁপছেন কেন? আমি কাঁপা কাঁপা হাতে সামনের আম গাছের দিকে দেখালাম, কিন্তু তখন সেখানে আর কেউই নেই। এদিকে পার্বতী ততক্ষণে চোর চোর বলে চিৎকার করে গোটা বাড়ির লোকের ঘুম ভাঙিয়েছে। চিৎকার শুনে জমিদার রণদারঞ্জন চাকর বাকর আর লাঠি সোটা নিয়ে সব বেরিয়ে এলেন। দুজন এলো আবার হাতে মশাল জেলে। আমি ততক্ষণে নিচে নেমে এসেছি, যদিও আমি নিশ্চিত যাকে দেখেছি সে চোর কেন, কোনো রক্ত মাংসের মানুষই নয়। জমিদার বাবু চাকর বাকরদের এদিক ওদিক দেখতে বলে আমাকে নিয়ে এলেন আম গাছের গোড়ায়। মশাল হাতে যারা ছিল তারা মশাল তুলে ধরল, কিন্তু কাউকেই দেখা গেল না। দেখতে পাওয়ার কথাও নয়, কিন্তু বিপদ ততক্ষণে এসেছে উল্টো দিক থেকে। সকলের সাথে জমিদার গিন্নি প্রমীলা দেবীও বাইরে বেরিয়ে এসেছিলেন। তার চিৎকার শুনে আমরা সকলে পিছন ঘুরে তাকালাম। চিৎকারের কারণটা স্পষ্ট। সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসেছেন এক বৃদ্ধ, কিন্তু বাচ্চা ছেলের মতো হামাগুড়ি দিয়ে। হাতে পায়ে কপালে ব্যান্ডেজের মতো কাপড় বাঁধা। নিঃসন্দেহে ইনি প্রাক্তন জমিদার অন্নদারঞ্জন রায়। কিন্তু তার কি অবস্থা! মুখের এক পাশ দিয়ে লালায়িত জিভ বাইরে বেরিয়ে একদিকে ঢলে পড়েছে। চোখেরও দৃষ্টি ভোলার নয়, কামনা বাসনার আগুন সেখানে ধক ধক করে চলছে। বাচ্চা ছেলের মতো খিলখিলিয়ে হেসে উঠলেন অন্নদারঞ্জন। ও এসেছিল আমার কাছে এসেছিল, রাতের খেলা করতে এসেছিল। এসো এসো আমার কাছে, এসো এসো। রণদারঞ্জন ছুটে গেলেন। বাবা, বাবা, কেউ আসেনি বাবা। তুমি ঘরে চলো, এখন তুমি ঘরে চলো। আহত বাঘের মতো দাঁত খিচিয়ে গর্জন করলেন অন্নদারঞ্জন। তুই সরে যা এখান থেকে। ও শুধু আমার। ব্যাপার বেগতিক বুঝে রণদারঞ্জন আর চাকরদের আসার নির্দেশ দিলেন, কিন্তু চমক তখনও বাকি ছিল। দুজন চাকরের হাতে ধরে থাকা জ্বলন্ত মশালের দিকে তাকিয়ে যেন বিদ্যুতের শক খাওয়ার রুগীর মতো ছিটকে দূরে সরে গেলেন অন্নদারঞ্জন। বাসনার আগুন যেন মুহূর্তের মধ্যেই চরম মৃত্যু ভয়ে রূপ নিল। হাত পা ছুঁড়ে আটকে উঠলেন অন্নদারঞ্জন। না, আমাকে মেরো না, সরিয়ে দাও, আগুন সরিয়ে দাও। কোনো পুরুষের মনে থাকা ভয়ের চিৎকার যে এতটা রোমহর্ষক হতে পারে তা আমি আগে কখনো শুনিনি। চোখের সামনে অন্নদারঞ্জনের অমূল্য ছটফটানি দেখে উপস্থিত সকলের গায়ে লোম খাড়া হয়ে উঠল। শেষটায় চাকররা মশাল নিভিয়ে
অন্নদারঞ্জনকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। অন্নদারঞ্জনের ঘরের সামনে এসে দাঁড়ালাম। বৃদ্ধের অবস্থা চোখে দেখা যায় না। খাটের উপর শুয়ে ছটফট করছেন আর অনবরত কাঁদতে কাঁদতে চিৎকার করছেন। আমাকে আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না, সরিয়ে দাও, সরিয়ে দাও ওসব। রতন আর আরো দুজন চাকর মিলেও তাকে যেন শুইয়ে রাখতে পারছেন না। ব্যাপার বেগতিক বুঝে আমি প্রমীলা দেবীকে বললাম, মা ঠাকুরন, আমাকে এক্ষুনি একটু বাটা রসুন আর গঙ্গার জল এনে দিন তো। প্রমীলা দেবী তড়িঘড়ি সেসবের ব্যবস্থা করলে আমি সেসব সরঞ্জাম নিয়ে ঘরের ভেতরে গেলাম। জমিদার রণদারঞ্জনকে বললাম, জমিদার বাবু, আপনি একটু বাটা রসুন নিয়ে আস্তে আস্তে আপনার বাবার নাকের ওপরটা চেপে ধরুন। আমার কথা মতো কাজ করলো। আমি গঙ্গা জলের ভেতর নিজের কোড়ে আঙুলটা ডোবালাম, তারপর সেটা অন্নদারঞ্জনের বুকের উপর চাপা দিলাম। ইষ্টনাম জপ করতে লাগলাম। দুজনের মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে অন্নদারঞ্জন শান্ত হয়ে এলেন এবং একটা সময় বালিশে মাথা এলিয়ে ঘুমিয়ে পড়লেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বাবা আজ 3 মাস এমন অদ্ভুত একটা রোগে পড়েছেন। মাঝে মাঝে একটু সুস্থ হলেও আবার 2 দিন পর যেই কি সেই। বাবার কি হয়েছে ঠাকুরমশাই? বাবা কি আর সুস্থ হবে না? আমি অন্নদারঞ্জনের দিকে তাকিয়ে পড়লাম। ওনার কি হয়েছে তা নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে আজ আর নয় জমিদার বাবু, একেই অনেক রাত হয়েছে, আর তাছাড়া এতটা ধকল গেল সকলের ওপর দিয়ে। কাল আপনার সাথে আমার কিছু কথা আছে, আশা করি সেখান থেকে বুঝতে পারবো আপনার বাবার ঠিক কী হয়েছে। আজ আপনারা সকলে নিশ্চিন্তে ঘুমোতে যান, ওনার আর কিছু বিপদের ভয় নেই। আমার কথা মতো সকলে যে যার ঘরে চলে গেল। আমিও চলে এলাম নিজের ঘরে। ভেবে নিয়েছিলাম আজ রাতটা বোধ করি নির্বিঘ্নে কেটে যাবে। ভোরের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন অনেকটা বেলায় ঘুম ভাঙল পার্বতীর চিৎকারে। ও দাদা বাবু গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। ধর্মর করে উঠে বসলাম আমি বিছানায়। বললাম, আরে আরে কাঁদছো কেন? কি হয়েছে? কর্তা বাবু, কর্তা বাবু। বাকিটার বলার দরকার ছিল না। সর্বনাশ যে হয়েছে তাতে সন্দেহ নেই। ছুটে বেরিয়ে এলাম বাইরে। বাইরে বেরিয়ে দেখলাম দরজার পাশে ভয়ে আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন নায়েব মশাই। ওনার কাছে গিয়ে বললাম, এসব কি করে হলো নায়েব মশাই? বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। বললেন, জানি না ঠাকুর মশাই, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। অন্নদারঞ্জনের মৃত্যুর পর আরো 2 দিন কেটে গিয়েছে। জমিদার বাড়িতে শোকের পরিবেশ এখন একটু হলেও শান্ত। জমিদার বাড়ির বারান্দায় বসে আমরা 3 জন, আমি, নায়েব মশাই আর জমিদার রণদারঞ্জন। তবে ঘটনার আকস্মিকতায় বা আতঙ্ক কারোর মন থেকেই কাটেনি। মৌনতা ভেঙে জমিদার রণদারঞ্জন বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বলুন না, আপনি আমার থেকে কি জানতে চান? এই কদিন বাড়িতে এমন অবস্থা খারাপ গেছে যে আপনার সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি। হ্যাঁ জমিদার বাবু, সেদিন রাতেই আপনার সাথে এই বিষয়ে আমার কথা বলা উচিত ছিল, কিন্তু যাক, সেসব কথা ছাড়ুন। আমি আপনার থেকে এই বাড়ির ব্যাপারে কিছু জানতে চাই, যদি আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমার যতটুকু জানা আমি সবটাই বলবো, আপনি বলুন। মুরালিবাই কে জমিদার বাবু? জমিদার রণদারঞ্জনের মাথায় হাত পড়ল। মাথা নিচু করে বসলেন তিনি। কথাটা শুনে যেন নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। তারপর আমি আবার বললাম, মুরালিবাই কে জমিদার বাবু? আপনি যা জানেন সেটা বলুন, আপনার কাছে অনুরোধ করছি। আমি যদি খুব ভুল না করি তবে এখনো আপনার পরিবারের ওপর দিয়ে সমূহ বিপদ রয়েছে। জানি, কিছুটা জানি, বলতেও পারি। তবে আপনি নিশ্চিন্তে থাকুন জমিদার বাবু, আমরা এই 3 জন ছাড়া এই কথা আর কেউ জানবে না। ঠাকুর মশাই, আজ আমাদের জমিদারির যে দুরবস্থা আপনি দেখছেন,
2-3 পুরুষ আগে অবধিও এমন ছিল না অবস্থা। যাকে বলে এক প্রকার রাজার হালেই ছিলাম আমরা। ধনসম্পদ, মান সম্মান সবকিছুতেই এই রায় পরিবার ছিল শীর্ষে। আর সেই শীর্ষে থাকার ক্ষমতার অপব্যবহার করেন আমার প্রপিতামহ প্রিয়দারঞ্জন রায়। জমিদার বাড়িতে সেই সময় প্রায়ই বাইজি নাচের আসর বসত, আর সেই দলের মধ্যে অন্যতমা ছিলেন মুরলীবাই। বাপ ঠাকুরদার মুখে শোনা মুরলীবাইয়ের রূপলাবণ্য, যৌবন সবকিছুই ছিল পৃথিবীর যে কোনো পুরুষকে আকর্ষণ করার মতো। আর সেই টানেই আকর্ষিত হন স্বয়ং প্রিয়দারঞ্জন। মুরলীবাইকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সাথে সহবাসে লিপ্ত হন তিনি। কামের তাড়নায় এক প্রকার পাগল প্রিয়দারঞ্জন কখনোই এটা ভেবে দেখেননি যে এর ফল কি হতে পারে। আর নিরন্তর সহবাসের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মুরলীবাই। কিন্তু সমস্যা আসে অন্যদিকে। অন্তঃসত্ত্বা মুরলীবাইকে নিজের স্ত্রীর সম্মান দিয়ে ঘরে তোলেননি প্রিয়দারঞ্জন, উল্টে অপমান করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। শোকে দুঃখে রাগে পাগল হয়ে 2 মাসের অন্তঃসত্ত্বা মুরলীবাই প্রতিজ্ঞা করেন যে এই রায় পরিবারের তিনি শেষ থেকে ছাড়বেন। এই বাড়ির পাশে যে আম গাছটা আজ দেখছেন, শুনেছি ওখানেই নাকি মুরলীবাই গায়ে আগুন দিয়ে পুড়ে মরে। এটুকুই আমার জানা ঠাকুর মশাই। কিন্তু আপনি কি? হ্যাঁ জমিদার বাবু, আপনি ঠিকই ধরেছেন। সেই মুরলীবাইয়ের অতৃপ্ত আত্মা ফিরে এসেছে আবার, তারই প্রতিশোধ পূরণ করার জন্য। সেই বংশে বাতি দিতে কাউকে রাখবে না। আর আপনার বাবাকেও সেই মেরেছে, ঠিক তেমনই কষ্ট দিয়ে, যেমনটা সে নিজে পেয়েছিল। কিন্তু এটা যে মুরলীবাইয়ের অতৃপ্ত আত্মার কাজ, তা আপনি নিশ্চিত হচ্ছেন কি করে ঠাকুর মশাই? হ্যাঁ, নিশ্চিত হচ্ছি কারণ তাকে আমি সেদিন দেখেছিলাম রাতে। সেই বিভৎস মুখ কখনোই ভোলার নয়। আর তাছাড়া অন্নদারঞ্জন বাবুকে কোনো মানুষ অন্তত ওভাবে খুন করতে পারে বলে আমার মনে হয় না। আর আমি যদি খুব ভুল না করি, তবে মুরলীবাইয়ের এর পরের লক্ষ্য হবেন স্বয়ং জমিদার রণদারঞ্জন বাবু। রণদারঞ্জন এতক্ষণ গম্ভীরভাবে সবটা শুনছিলেন। এবার তিনি বললেন, আপনি যথার্থই বলেছেন ঠাকুর মশাই। এরপর হয়তো আমারই মরার পালা। আমার পূর্বপুরুষের করা পাপের দায় এবার মিটবে আমার জীবন দিয়ে। কিন্তু ঠাকুর মশাই, আপনি জানেন আমাদের কুলগুরু নাকি আমার বাবাকে এমনই ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে এই ধ্বংসের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে এমন একজন পুরুষ, যিনি আজ অবধি নিজের সামান্যতম ক্ষমতাও নিজের স্বার্থে বা পরের ক্ষতি করতে ব্যবহার করেননি। আর আমার মনে হচ্ছে আপনি সেই মহাত্মা ব্যক্তি ঠাকুরমশাই। হ্যাঁ, এবং আপনি পারবেন আমার বংশকে রক্ষা করতে। কিন্তু সেটা কিভাবে? একটাই উপায় আছে। মুরলীবাইয়ের অতৃপ্ত আত্মাকে আমাদের সামনে আনতে হবে। তার মুখ থেকেই জানা যাবে এর থেকে মুক্তির উপায়। কিন্তু মুরলীবাই তো নিজেই এদের মারতে চায়, তাহলে সে কেন বলবে মুক্তির উপায়? বলবে, তার কারণ মুরলীবাইয়ের সন্তানের দেহেও এই পরিবারের রক্ত বইছিল। বুঝলেন নায়েব মশাই, রক্তের টান, আত্মার সম্পর্ক, এই সব কিছুই যথেষ্ট এই প্রতিহিংসার আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য। রণদারঞ্জন বাবু, আপনি কেবল আমায় একটু বাটা রসুন দিন, আর আজ রাতে তৈরি থাকবেন মুরলীবাইয়ের সাথে মোকাবিলা করার জন্য। বাটা রসুন নিয়ে আমি বিকেলের দিকে আম গাছটা গোড়ার দিকে ছড়িয়ে দিলাম। আমি নিশ্চিত ওই মুরলীবাইয়ের আত্মা এই গন্ধ সহ্য করতে পারবে না, সে নেমে আসবে। সন্ধে তখন হয়েছে। নায়েব মশাই কাছারির ঘরে বসে খাতা দেখছিলেন। বারান্দায় বসে আমি তখন তামাক সেবনে ব্যস্ত। জমিদার বাবু এসে বসলেন আমার পাশে। স্পষ্টতই উনি বেশ উদ্বিগ্ন। ওনাকে ভরসা দিয়ে বললাম, চিন্তা করবেন না জমিদার বাবু, আমি তো আছি। আপনি কেবল মনে মনে আপনার ঈশ্বরকে স্মরণ করুন। আপনি তো কোনো পাপ করেননি। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। এমন সময় বাড়ির ভেতর থেকে প্রমীলা দেবীর ডাক ভেসে এলো। জমিদার বাবু ভেতরে চলে গেলেন। আমি বসে থাকলাম। চুপচাপ বসে থাকলো আমার দৃষ্টি নিবদ্ধ ওই আম গাছটার দিকে। অদ্ভুত রকমের শান্ত লাগছে আজকে গাছটাকে।
ঝড়ের আগে এরকম শান্ত লক্ষণ খুব একটা অস্বাভাবিক নয়। আচমকা একটা বিকট আর্তনাদ সে বহু প্রতীক্ষার ঝড়ের সূচনা করলো। ঠাকুর মশাই, আমাকে বাঁচান! এ তো রণদারঞ্জনের গলা। কলকেটাকে সরিয়ে লাফিয়ে উঠে ছুটে গেলাম বাড়ির ভেতরে। দেখি সাংঘাতিক কাণ্ড। বসার ঘরে মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে জমিদার রণদারঞ্জন রায়। তার গলার টুটি চেপে ধরে তার বুকের উপর বসেছেন তার স্ত্রী প্রমীলা দেবী। ছটফট করে নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করছেন রণদারঞ্জন, কিন্তু পারছে না। এদিকে চিৎকার শুনে চাকররা সকলে ছুটে এলো। জমিদার গিন্নির এমন ভয়ঙ্কর রূপ দেখে কেউ সামনে আসতে সাহস করছে না। রক্তবর্ণ চোখে মুখ তুললেন জমিদার গিন্নি। এলো চুল অনবরত হাওয়ায় উঠছে, মুখের এক পাশ দিয়ে গড়িয়ে পড়ছে লালা। হিংস্র সাপদের ন্যায় ফুঁসছেন তিনি। রাগে গর্জন করে উঠলেন তিনি। তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা বিকৃত গলার স্বর। শয়তান, আজ তোকে শেষ করে তোর রক্ত গিলে তবে আমার শান্তি হবে। যে জ্বালায় আমি পুড়ে মরেছি, আজ তোকে মেরে তোদের গোটা বংশকেই সেভাবে আমি পড়িয়ে মারব। না, ইনি প্রমীলা দেবী নন, ইনি মুরালি বাই, যার দুই চোখে কেবলই চলছে প্রতিহিংসার আগুন। ধীরে ধীরে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে প্রমীলা দেবী রূপী এই মুরালি বাই। রণদারঞ্জনের গলা বোধ করি তিনি এতক্ষণে টেনে ছিঁড়ে ফেলবে, কিন্তু না, তার আগেই পেছন থেকে অতি সন্তর্পণের নায়েব মশাই এসে ঠেলে সরিয়ে দিলেন প্রমীলা দেবীকে, আর ঘটনার মুখ সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিলেন। মেঝেতে পড়ে গিয়ে আহত বাঘের মতো গর্জন করে তেড়ে এলেন প্রমীলা দেবী, কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হলো চাকরদের তৎপরতায়। ৩-৪ জন মিলে ততক্ষণে চেপে ধরেছে তাকে। প্রমীলা দেবী চিৎকার করতে লাগলেন, ছাড়, ছাড় আমাকে শয়তান, ছাড়, সব কটাকে শেষ করে দেব, খুন করে ফেলবো আমি। এবার যা করার আমাকে করতে হবে। চাকররা তাকে চেপে ধরেছে। হলুদের বাটিখানা নিয়ে আমি তার সামনে বসে তার চোখে চোখ রেখে বললাম, এদিকে দেখো, এদিকে দেখো, আমি জানি তুমি মুরালি ভাই, দেখো এদিকে। আগুন ঝরানো চোখে আমার দিকে তাকালো প্রমীলা দেবী। আমি বললাম, আমি জানি তুমি মুরালি ভাই, তোমার সাথে যা হয়েছে তা গর্হিত অপরাধ, কিন্তু তুমি এদের আর শাস্তি দিও না। একটা চাপা কুমারী বেরিয়ে এলো প্রমীলা দেবীর মুখ থেকে। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি এক মুঠো হলুদ চেপে ধরে পড়লাম, এই পরিবারের রক্ত তোমার সন্তানের শরীরে বইছে মুরালি ভাই। তুমি এই পরিবারের মা, এই রায় পরিবারের মা। এরা আজ তোমার কাছে ক্ষমা প্রার্থী, এদের তুমি মুক্তি দাও। প্রমীলা দেবী মাথা নত করে রইলেন। আমি আবার বললাম, চুপ করে থেকো না মুরালি ভাই, বলো এই পরিবার আদৌই তোমার পরিবার, তোমার সন্তানের পরিবার, এদের রক্ষার দায়িত্বও তোমার। আর অপরাধের সাজা দিও না এদেরকে। প্রমীলা দেবীর মুখ থেকে কেবল মুরালি বাইয়ের একটাই কথা ভেসে এলো, ওই আম গাছটা, ওরই নিচে লুকানো রয়েছে আমার সমস্ত সম্বল, মুরলি ভাইয়ের একমাত্র সম্মান। প্রমীলা দেবী মাটিতে পড়ে জ্ঞান হারালেন। বুঝলাম মুরালি বাইয়ের আত্মা তার শরীর থেকে বেরিয়ে গেছে। তারানাথ থামল। তন্ময় হয়ে সবটা শুনছিলাম আমরা। আপনা হতেই যেন কিশোরীর মুখ থেকে বেরিয়ে এলো, তারপর তারপর আর কি, পরদিন সকালে লোকলস্কর নিয়ে আম গাছের গোড়াটায় খোঁড়া হলো। মাটির কিছুটা নিচের থেকে বেরিয়ে এলো একটা পুরনো গয়নার বাক্স। এসব যে মুরালি বাইয়ের তা বলে দিতে হয় না। এইটুকুই ছিল মুরালি বাইয়ের এই বাড়ি থেকে পাওয়া সম্মান। হয়তো প্রিয়দারঞ্জন নিজে এসব তাকে উপহার দিয়েছিলেন একটা সময়। সেটা রণদারঞ্জনের হাতে তুলে দিয়ে বললাম, আজ থেকে এই জিনিস আপনার দায়িত্ব। এই গয়না দিয়েই তোমাদের পরিবারের নতুন বউয়ের মুখ দেখা হবে। জানি না
মুরালিবাইয়ের দেওয়া এইটুকু সম্মানও হয়তো কম পড়বে ওর অসম্মানের কাছে। তবুও বেঁচে থাকতে না হোক, মৃত্যুর পরেও এইভাবে এই রায় পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে থেকে যাক ওই অভাগী মুরালিবাই। সেদিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি জমিদার বাড়িতে। তারানাথের গল্প এখানেই শেষ হলো। সত্যি বাস্তব জীবনের নাট্যমঞ্চ বায়োস্কোপের থেকেও অনেক অনেক বেশি জটিল, অনেক বেশি রোমাঞ্চকর। আর তারানাথ তান্ত্রিক তার প্রত্যক্ষ প্রমাণ। একটা প্রশ্ন অনেকক্ষণ থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বললাম, আচ্ছা সব না হয় বুঝলাম, কিন্তু সেই সাধুজি যার সাথে ঝড়ের রাতে আপনার জঙ্গলে দেখা হয়েছিল, উনি কে ছিলেন? আহা, বুঝলে না, উনি তো ওই পাষাণগড় রাজবাড়ির কুলগুরু। আমাকে পথ দেখাতে উনিই এসেছিলেন। আসলে সবকিছু ওই দৈব মাহাত্ম্য, বুঝলে। সাধুজির কাছে তন্ত্রমন্ত্রর জ্ঞান সেদিন নিইনি বটে, তবে তার থেকেও বড় শিক্ষা আমাকে দিয়েছিল ওই পাষাণগড়ের রাজবাড়ি। এ হলো মানবতার শিক্ষা। শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে আমাদের আজকের তারানাথ তান্ত্রিকের একটি বিশেষ গল্প, তারানাথ তান্ত্রিক ও রক্তাক্ত রায়মহল। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু দাস এবং অন্যান্য সকল চরিত্রে আমাদের টিম বঙ্গকথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন আমাদের নতুন নতুন গল্পগুলো শুনতে। আমরা খুব শীঘ্রই 30,000-এর সদস্য হতে চলেছি, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, কারণ আপনারাই তো পারেন একটা চ্যানেলকে অনেক ভালোবাসা দিয়ে অনেক বড় করে তুলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে। আর ভালো কথা, আপনারা কোথা থেকে গল্প শুনছেন সেটাও কিন্তু ইউটিউব কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।